অহনা শিকদারের পরপর কথাগুলো তৎক্ষণাৎ আদিলের কানে গিয়ে পৌঁছালো। আদিল অহনা শিকদারকে কোনো প্রশ্ন না করে রুমের সামনে গিয়ে ডাকতে শুরু করলো। একবার, দুইবার, তিনবার নয়, আরো বেশ কয়েকবার ডাকলো ইরাকে, কিন্তু ইরা সত্যিই কোনো ডাক শুনছে না। আদিল রেগে যাচ্ছে, ভীষণ রেগে যাচ্ছে। হাতে থাকা কালো স্যুটটা এক ঝটকায় নিচে ফেলে দিয়ে চিৎকার করে ডাকলো অহনা শিকদারকে। এতক্ষণে আদিলের ডাকের আগেই চলে এসেছে পরিবারের সবাই। আদিল রাগে কাঁপছে ঠক ঠক করে। এই মুহূর্তে ওই মেয়েকে কাছে পেলে মাথার ওপর তুলে এক আছাড় মারতে। এইটা কোনো ধরনের মজা? আশরাফ শিকদার বিষয়টা মোটেও ভালো লক্ষণ হিসেবে দেখলেন না। ইরাকে খুব বেশি ভালো করে না চিনলেও জানে ইরা এমন মজা করার মতো মেয়ে না। তাই আশরাফ শিকদার আদিবকে বললেন, রুমের দরজা ভেঙে ফেলো বয়। আদিব আর 1 মিনিটও দেরি করলো না, সাথে সাথে দরজায় ধাক্কা দিতে লাগলো। কিন্তু আদিব একা পেরে উঠল না, সাথে আদি শিকদারও ধাক্কা দিতে লাগলেন। বেশ কিছু মিনিট পর দরজা ভেঙে ভেতরের দিকে পড়ে গেল। আদিল সবার প্রথমে রুমের ভেতরে প্রবেশ করলো। ইরাকে ডাকলো, তাও উত্তর করলো না ইরা। সবাই এদিক সেদিক খুঁজতে শুরু করলো ইরাকে। কলির চোখ পড়তেই ছোট দরজার দিকে দেখে দরজাটা খোলা, সবাইকে ডেকে বলল, ওই দরজাটা খোলা কেন? আদিল এগিয়ে যায়। সত্যি দরজাটা খোলা, হয়তো ইরা চলে যাওয়ার সময় ভুলে গেছে দরজাটা লাগাতে। আদিল শরীরের ভার ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়লো আর ভাবলো, তাহলে কি ইরা পালিয়ে গেল তাকে ছেড়ে? কিন্তু কেন? আমি কি কোনো রকম বাজে আচরণ করি? কেন করো এমন? আমরা তো বসেও কথা বলতে পারতাম, সবকিছু ঠিক করতে পারতাম। আমাকে না বলে চলে যাওয়ার কি মানে হতে পারে? বেইমানি করলে কেন আমার সাথে? আমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়ে দিয়ে কোথায় হারিয়ে গেলে? স্বার্থপর পৃথিবীতে আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। তোমাকে ছাড়বো না আমি। আদিল শিকদারের অশান্ত মনটাকে শান্ত করার জন্য তার পেতনি বউটাকেই চাই। সোনালী তালুকদার কোথা থেকে যেন এসে আহাজারি করে কান্না করছেন। কি হয়েছে তার? কান্নার শব্দ পেয়ে সবাই ছুটে আসেন নিচে। অহনা শিকদার সোনালী তালুকদারকে তুলে সোফায় বসালেন। 1 গ্লাস পানি খাইয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কান্না করছো কেন? সোনালী তালুকদারের কান্না যেন থামছেই না। তার হাত পা কাঁপছে, ভয়ে নেতিয়ে আছে, কান্নারত গলায় বললেন, আয়রাকে পাচ্ছি না সকাল থেকে। আমি কোথায় খুঁজিনি, আমার মেয়েটাকে আমি কোথাও পাচ্ছি না। আমার মেয়েটা তো সব কিছু ছেড়ে চলে যাবে বলেছিল, কোথায় চলে গেল? আশরাফ শিকদার সহ বাড়ির প্রত্যেকটা মানুষই বেশ অবাক হন। আদিলের এক এক করে 2 মিলাতে সময় লাগলো না। আদিল ঈশানকে কল করে অতি দ্রুত বাসায় আসতে বলল। আদিল ইরার নাম্বারটাকে ট্যাগ করতে শুরু করলো। বাড়ির লোকেশনটা বেশ দূরে। ব্ল্যাক রোজ বাড়ির দিকে বলছে। ওইখানে লাস্ট ইরার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আদিলের চিন্তিত গলায় বলল, ইরা ঠিক আছে তো? আদিল আর দাঁড়ালো না, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে ঠিক করলো। আশরাফ শিকদার আদিলকে টেনে নিয়ে বললেন, আমি তোমার সাথে যাই বরং। আদিল কোনো রকম তাড়াহুড়া করে বলল, কোনো প্রয়োজন নেই ড্যাড, আমি সামলে নিতে পারবো। তবুও আশরাফ শিকদার আদিলের সেফটির কথা চিন্তা করে আদিবকে সাথে পাঠিয়ে দিলেন। আদিল হন্তদন্ত পায়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। আশরাফ শিকদার নিজেও চুপচাপ বসে রইলেন না, হাত গুটিয়ে বরং কল করলেন রিফাতকে আর বললেন, আদিলের পিছু নাও, আর সাথে বডিগার্ডও নিয়ে যাও, কুইক। আমার ছেলে মেয়েদের যেন কোনো কিছু না হয়, দরকার পড়লে শয়ে শয়ে লোক পাঠাও। কিছু দূর যাওয়ার পর ঈশানকেও সাথে গাড়িতে তুলে নিল আদিল। গাড়ি ড্রাইভ করছে। আদিল গাড়ির এত স্পিড দেখে সবারই প্রাণ আত্মা বের হওয়ার উপক্রম। ঈশান কিছুই জানে না তার আসার কারণ আদিল নিজেই। তার একটা কলি যথেষ্ট ঈশানের তার কাছে আনার জন্য। আদিলকে কখনো এতটা উত্তেজিত হয়ে গাড়ি চালাতে দেখেনি ঈশান। গুপ্ত ঘরে ইরার ঘুমের ঘরে কোনো রকম কাটতে না কাটতেই ভেসে আসলো অট্টহাসির আওয়াজ। অন্ধকার রুমে অল্প অল্প আলোর প্রতিফলন হচ্ছে। পারুলের কথা মনে পড়তেই ইরা ব্রেডের দিকে তাকালো। কি আশ্চর্য, ব্রেড দূরেই যাক, রুমে একটা মানুষ নেই পর্যন্ত। পারুলকে কি করলো তাহলে তারা? আচ্ছা, আদিল কোথায়? উনি কি আসবেন না আমাকে নিতে? ইরা কান্না সিক্ত গলায় চিৎকার করে বলল, আমি বাঁচতে চাই, আপনার সাথে সুখের সংসার করতে চাই, প্লিজ আমায় নিয়ে যান এখান থেকে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ইরার গা গলিয়ে আবারও বমি করতে শুরু করে। এখানে সাধারণত কোনো মানুষ টিকে থাকতে পারবে না। হয়তো ইরা অজ্ঞান হয়েছিল বলেই বুঝতে পারেনি।
অতিরিক্ত বমি হওয়ার ফলে শরীরের দুর্বলতা অনেকখানি কমে গেছে। মাথায় অজস্র রকমের যন্ত্রণা হচ্ছে। ইরা ভাবছে তার সাথে কি করে নিয়ে আসা ফোনটা কোথায়। ইরা এদিক সেদিক চোখ ঘুরিয়ে খোঁজার চেষ্টা করতে লাগলো ফোনটাকে। তার আনা পার্সটা পড়ে আছে মাটিতে। রুমের ভেতর একটা ব্রেড আর কিছু যন্ত্রপাতি ছাড়া তেমন কোনো কিছুই নেই। ইরার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। কি করবে সে, কিভাবে বেরিয়ে যাবে এই অন্ধকার ঘর থেকে? ইরা চিৎকার করে কাঁদতে লাগলো। যেতে দিন আমায়। আমার জন্য সবাই চিন্তা করছে। আমি কাউকে বলে আসিনি এখানে। আমার কোনো কিছু হয়ে গেলে আমি কিভাবে বলবো আমার বাজে লোকটাকে আমি ভীষণ ভালোবাসি। আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই। আমি সংসার করতে চাই সারা জীবন। এর জন্য তাকে নিজের করে পেতে চাই আমি। আমি ভালোবাসি আপনাকে। আমায় নিয়ে যান প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে এখান থেকে নিয়ে যান সবাই। সবাই খারাপ খারাপ আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছে। কোথায় হারিয়ে গেলেন আপনি? সবাইকে শাস্তি দেওয়ার জন্য হলেও আমায় আসতে হবে। আপনাকে আসতেই হবে। প্রিয়া সহ আরো 7জন ডক্টর মিলে ব্ল্যাক রোজ বাড়ির ভেতরে কথা বলছে আর কিছু মদের বোতল নিয়ে বসেছে। এইগুলো খাওয়া শেষ করে ইরার কাছে যাবে। সবাই ইচ্ছে মতো নেশা করে নিল। তারপর এক এক করে চলে গেল বাড়ির ভেতর। আদিলকে প্রথম এমন পাগলামি করে গাড়ি চালাতে দেখে ঈশান বলল, তুই গাড়ি থামা, শান্ত হ, আমি ড্রাইভ করছি। আদিল যেন কারোর কথা কানেই নিল না। শিকদার মহল থেকে এই বাড়িতে আসতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। সেখানে আদিল 30 মিনিটের মধ্যেই চলে এসেছে। গাড়িটা কোনো রকম দাঁড় করিয়ে ভেতরে প্রবেশ করলো। রতন মিয়া এগিয়ে গেল আদিলের কাছে, জানতে চাইল কি হয়েছে। আদিল রতন মিয়ার পরা শার্টের কলার টেনে ধরে রিরি করে বলে উঠল, আমার বউ কই? রতন মিয়া যেন খুব অবাক হলো যে কি করে জানবে তার বউ কই। আদিল রতন মিয়াকে ছেড়ে দিল। ঈশান আর আদিল চলে গেল বাড়ির ভেতর। আদিল চলে গেল রতন মিয়ার রুমের ভেতরে। 7টা পুরুষ মানুষ, সাথে প্রিয়া, সব মিলিয়ে 8জন। এতগুলো পুরুষের বাজে নজরের কেন্দ্রবিন্দু ইরা। লজ্জায় মাথা নত করে রেখেছে। ঘৃণা করছে এদেরকে দেখে। এক একটা পুরুষ নামের কলঙ্ক। ডক্টর হয়ে কিভাবে মেয়েদের সাথে এগুলো করার সাহস পায়। এরা ভেবে নেতিয়ে আছে, চোখ বেয়ে ঝরে পড়ছে অজস্র ক্ষুদ্র কণা। এরা ভাবছে সে কি হাসবে নাকি কাঁদবে। প্রিয়াস ইরার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, তোকে তো আমার প্রথম দিন থেকেই বেশ ভালো লাগতো। তোর রূপ, তোর তেজ, অপস বুকে লাগার মতন। আদিলের চয়েস আছে বলতে গেলে। আদিলের জন্য দুঃখ হচ্ছে। তার সাধের বউটা কিনা আজ এখন এই মুহূর্তে আমার সাথে আমার বিছানায় থাকবে। বলেই প্রিয়াস এক হট্টগোলে মেতে উঠল। ইরার ঘৃণায় শরীরের সারা শিরা উপশিরার প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। ইরা বসা অবস্থায় প্রিয়াসের দিকে থুতু ছুঁড়ে মারে, যা প্রিয়াসের মুখে গিয়ে পড়ে। ইরা শক্ত গলায় চিৎকার করে, ছি, ভাই হয়ে কিনা তার বউয়ের দিকে কুনজর দিচ্ছেন? এই ভাই নামক জানোয়ারকে শাস্তি দেওয়ার জন্য হলেও আপনাকে আসতে হবে আদিল। আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি আমার মৃত্যুর আগে এই মানুষটার কঠিন শাস্তিটা দেখে যেতে চাই। ইরা থুতু ছুঁড়ে মারার সাথে সাথে প্রিয়াস এগিয়ে আসলো ইরার দিকে। ইরার চুলের মুঠি শক্ত করে টেনে থাপড় বসিয়ে দিল গালে। সাথে সাথে ইরার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। ইরা ব্যথায় ঠুকরে উঠল। তবুও তার মুখে হাসি দেখে প্রিয়াস রাগে ফুসফুস করতে লাগলো। পাশেই থাকা আরেকটা লোক ইরার হাতের বাঁধনটা খুলে দিল। লোকটা ইরার শরীরের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি টেনে একটা ভারী নিঃশ্বাস টেনে বলল, এই শালের পুরো শরীরে তেজ আর তেজ। এক এক করে সবাই ঘিরে ধরলো ইরাকে। ইরা বেশ ভয় পাচ্ছে। প্রত্যেকটা পুরুষের শরীর থেকে বাজে অ্যালকোহলের গন্ধ ভেসে আসছে। তারা প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। ইরার ভাবনার মাঝে এক লোক এসে ইরার বুকের ওপর থেকে এক হেঁচকা টানে ওড়না নিচে ফেলে দিল। চুলের হাত খোপাটা এক টানে ছড়িয়ে দিল, যা ছড়ছড় করে কোমর পর্যন্ত গিয়ে পড়ল। কি নেশালো চাহনি যে কোনো পুরুষকে কাবু করার জন্য। বোধ হয় এই সৌন্দর্যই যথেষ্ট। প্রিয়াস যেন বেশ মজা নিচ্ছে। ইরাকে বেঁধে রাখা চেয়ারে বসে নিজে আরামে সিগারেট খাচ্ছে আর দৃশ্য দেখছে। ইরা 2 হাত বুকের ওপর দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। ঠোঁট কেটে রক্ত ঝরছে। আজকে কি কোনোভাবেই নিজের সম্মানটাকে শেষবারের মতন বাঁচানো যাবে না? হে আল্লাহ, মৃত্যু হোক আমার, আমি হাসি মুখে বরণ করে নিব।
কিন্তু আমার কোনো কলঙ্ক না হোক আল্লাহ। আমি কলঙ্কিত হওয়ার আগে আমার মৃত্যু মঞ্জুর করুন। এই জানোয়ারগুলো থেকে আমাকে রক্ষা করুন। আরেকটা ডক্টর এগুলো ইরার দিকে। ইরার হাত স্পর্শ করতে চাইলে ইরা চিৎকার করে ওঠে। প্লিজ আমায় মেরে ফেলুন, তবুও আমায় কলঙ্কিত করবেন না, বাজেভাবে আমায় স্পর্শ করবেন না। ইরার কথায় পরপর সবাই গলা ছেড়ে হি হি করে হেসে ফেলল। কি ভয়ঙ্কর হাসি, ঘৃণা লাগছে নিজের প্রতি। কেন সে কাউকে কিছু না বলে এইখানে এসেছে? একটা লোক আবারও ইরাকে ধরতে এগোলে প্রিয়াস থামিয়ে দিয়ে বলল, ওরে আগে আমার বিছানায় পাঠা। বলেই প্রিয়াস নিজের শরীরের শার্টটাকে একটানে নিচে ফেলে দিল আর বাঁকা হাসি হেসে বলল, ভাবির সাথে বাসর করার মজাই আলাদা। ইরা এতক্ষণ মাথা নত করে থাকলেও প্রিয়াসের শেষ ভাবি বলা কথাটা যেন কানের ভেতর গিয়ে পৌঁছালো। ইরা মাথা তুলে তাকালো প্রিয়াসের দিকে। ঘৃণায় লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। ইরার অজান্তেই চোখের পড়ল প্রিয়াসের গলার লকেটটা। এই লকেটটা তো সে চেনে, হ্যাঁ মনে পড়েছে, এটা তো আপুর কাছে ছিল, কিন্তু সেই একই রকম লকেট প্রিয়াসের কাছে কি করে? ইরার প্রশ্ন ছুড়ে দিল প্রিয়াসের দিকে। এ- এই লকেটটা কার? আমি তো চিনি এটা, এটাকে আগেও দেখেছি আমি। প্রিয়াস ভয়ঙ্কর হাসি হেসে বলল, দেখাটাই স্বাভাবিক, আদ্রিতাকে দিয়েছিলাম এই রকম একটা লকেট। এরা অবাক হয়। আদ্রিতাকে কিভাবে দেবে প্রিয়াস? তাহলে কি আদ্রিতার সাথে আগে থেকেই কোনো সম্পর্ক ছিল এই লোকের? ইরা আমতা আমতা করে বলে, মানে? কেন মনে নাই? তোমার বোন আমার অতীত সম্পর্কে সব জেনে গিয়েছিল, তাই সোজা উপরে পাঠিয়ে দিয়েছি। এখন তোমার পালা, যাও তুমি ওই উপরে গিয়ে বোনের সাথে দেখা করো। প্রিয়াস কথা শেষ করে হি হি করে হেসে দিল। ইরা রাগে কটমট করতে লাগলো আর বলল, আমার আপুকে তাহলে তুই মেরেছিস? কেন মারলি আমার আপুকে, জানোয়ার? ইরার বকা শুনে প্রিয়াস আর দাঁড়ালো না, এগিয়ে গেল ইরার দিকে। ঠিক তখনই রুমের ভেতরে প্রবেশ করলো আদিল। হঠাৎ কারো আগমনে সবাই পেছনে ফিরে তাকালো। পেছনে ফিরে আদিলকে দেখে সবাই ভয়ে কুঁকড়ে উঠল। সবার এতক্ষণে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সবাই ইরার থেকে বেশ দূরে সরে গেল। কি অদ্ভুত, ইরার মুখে হাসি ফুটেছে। তাকে বাঁচাতে এসেছে তার ভালোবাসার মানুষ। আদিল এগিয়ে গেল ইরার দিকে। ইরার চোখ থেকে পানি ঝরছে। আদিল আলতো ছুঁয়ে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলো, ঠিক আছে বউ? ইরা দৌড়ে গিয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরলো। আদিলের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতেই বলল, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। আদিল ইরার কপালে আলতো চুমু খেয়ে বলল। আমাকে তো আসতেই হতো বউ। আদিলের কথা শেষ করার আগে ইরা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ভীষণ ভালোবাসি আমি আপনাকে। আদিল যেন ভুল শুনল কানে। তার বউ কিনা আজ তাকে ভালোবাসার কথা জানালো, তাও এই বিপদের মধ্যে। কি অদ্ভুত ভালোবাসা! এতগুলো দিন একসাথে থাকার পরও স্বীকার করলো না, আর আজ না চাইতেও বলে দিল। আদিল ইরাকে চেয়ারে বসিয়ে আদিল মাটিতে পড়ে থাকা ওড়নাটা ইরার পুরো শরীর জড়িয়ে দিল আর সবার দিকে তাকিয়ে রাগে রিরি করে বলে উঠল, আমার বউয়ের ওনা কে সরাইছে? কার মরার শখ হয়েছে, সামনে আয়। আদিল হাতে তুড়ি মেরে বলল। কে আমার বউকে ছুঁয়ে দিয়েছিস? লোকগুলোর ভয়ে কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে। আদিল কিভাবে জানলো তার বউ এখানে আছে? আদিল ইরার পাশে রাখা রডের খণ্ডটা হাতে নিয়ে এগিয়ে গেল ইরার দিকে। তাকিয়ে থাকা লোকটার মাথায় বাড়ি দিয়ে রিরি করে বলল, আমার বউয়ের দিকে তাকানোর সাহস পেয়েছিস কোত্থেকে? আদিল এক এক করে সবগুলোকে রড দিয়ে মারাত্মকভাবে আহত করলো। তাদের এমন অবস্থা করা হয়েছে যেন যে মনে হয় না জীবনে উঠে দাঁড়াতে পারবে বা অন্য কারোর দিকে চোখ তুলে তাকাতে পারবে। আদিলের ইচ্ছে করছে এক একটার চোখ তুলে ফেলতে। আদিলের এই ভয়ঙ্কর রূপ দেখে প্রিয়াসের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এর মাঝে প্রিয়াস আর আদিপ, ঈশান আর আদিপ খুঁজতে খুঁজতে চলে আসে গুপ্ত ঘরে। ইরার ঠোঁট কেটে রক্ত পড়ছে দেখে ঈশান দৌড়ে গেল বোনের কাছে, আগলে ধরলো বোনকে। ঠিক আছি বনু? ইরা কান্নারত গলায় বলল, হ্যাঁ আমি ঠিক আছি ভাইয়া। আদিল সবাইকে মারাত্মকভাবে আহত করে এগিয়ে গেল প্রিয়াসের কাছে। এতক্ষণে প্রিয়াস নিজের শার্ট পরে নিয়েছে। আদিল সোজা গিয়ে ধরেছে শার্টের কলারে। প্রিয়াস রাগে ফুসফুস করতে করতেই বলল, ভাই, একটা মেয়ের জন্য আমাদের সম্পর্কটা নষ্ট করো না, তার পরিণাম ভালো হবে না। আদিল যেন প্রিয়াসের কথায় হেসে ফেলল। সে কোনো ভালো খারাপের পরোয়া করে না। এই কথা কি প্রিয়াস জানে না?
আদিল প্রিয়াসকে এক ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে আর রিরি করে বলল। বলেই আদিল চুপ হয়ে গেল। কি না করছে এই প্রিয়াসের জন্য, জীবনের সব ভুলগুলোকে নিজের কাঁধে নিয়েছে। তার পড়াশোনার জন্য ফ্যামিলিকে বুঝিয়ে ইউএসএ পাঠিয়ে দিয়েছে যাতে একটু মানুষ হয়, কিন্তু না, এই এক অমানুষ হয়ে দেশে ফিরেছে। মায়ের মতন ভাবি শরীরের দিকে বাজে নজর দিয়েছে। প্রিয়াস মাটি থেকে উঠে দাঁড়ালো আর আদিলকে উদ্দেশ্য করেই বলল। ভাই, শত্রুতা সৃষ্টি করো না, এই মেয়েটাকে মেরে দাও, নয়তো বিপদে পড়বা, আমাদের সব কিছুই জেনে গেছে। মেরে দাও কথাটা গিয়ে যেন লাগলো ঈশানের কানে। ঈশান এক ঘুষি মেরে দিল প্রিয়াসের নাক বরাবর। শুয়োরের বাচ্চা, বোন হয় আমার, শরীরে হাত দিয়ে দেখ, তোরে জিন্দা কবর দিয়ে দিব এইখানে। আদিব গিয়ে থামালো ঈশানকে। পিয়াস শিকদার বাড়ির ছেলে, তাছাড়া ওর ব্যবস্থা পুলিশ করবে, আইন নিজে হাতে তুলে নেওয়া ঠিক হবে না। আদিলের শৈশব বলতে ছিল প্রিয়, শুধু প্রিয়াস সে ছিল ভাইয়ের মতন বন্ধু। তার সব ভুল ক্ষমা করা হলেও আজকের ভুল ক্ষমা করা অসম্ভব। প্রিয়াসের কনফিডেন্স লেভেল অতিরিক্ত, সে জানে আদিল প্রতিবারের মতো এইবারও ক্ষমা করে দিবে। তাই চেয়ারে গিয়ে বসে সিগারেট ধরিয়ে আদিলকে উদ্দেশ্য করেই বলল। চাপ নিস না, তোর বউকে আমি রিল্যাক্সে ভ্যানিশ করে দিব, ঠিক ওর বড় বোনের মতন করে। প্রিয়াস নিজের কথা শেষ করে ভয়ঙ্কর হাসি হেসে দিল। কি বাজে সেই হাসি, ইরার গা গুলিয়ে এলো। আদিল উঠে দাঁড়িয়ে প্রিয়াসের চেয়ারে এক সজোরে লাথি মারল, সাথে সাথে প্রিয়াস চেয়ার ভেঙে নিচে পড়ে গেল। আদিলের হাতের রডটা দিয়ে প্রিয়াসকে পিটাতে শুরু করলো। প্রিয়াস ব্যথায় ঠুকরে উঠল, চিৎকার করে বলল। আদিল, ছাড় আমাকে, আদিল, আদিল। আদিল যেন কোনোভাবে থামলো না। আদিবের ভীষণ ভয় হচ্ছে। সে কখনো আদিলের এমন ভয়ঙ্কর রূপ দেখেনি। তাকে আটকাতে গেলে যদি কিছু করে, আদিবের ভাবনার মাঝে ইরা এগিয়ে গেল আদিলের দিকে। আদিলকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ইরা ছোট মানুষ, কোনোভাবে পেরে উঠল না। ইরা কিছুটা চিৎকার করেই বলল। প্লিজ এই জানোয়ারটাকে আর মারবেন না। আদিল তাকালো ইরার দিকে, কিন্তু কিছু বলল না। ইরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে, একদলা থুতু ছুঁড়ে মারল প্রিয়াসের মুখে আর বাজে ভাষায় কয়েকটা বকা আর গালি দিয়ে দিল। বলল, তোর মতো জানোয়ারকে একেবারে মেরে দিলে আমার আত্মার তৃপ্তি পাবে না, তাই তোকে আমি একটু একটু করে মারবো, যা দেখে তুই নিজেই ভয়ে মরে যেতে চাইবি। তোর মৃত্যুর দিন গোনা শুরু কর পশু। বলেই ইরা ডাকলো ঈশানকে। ভাইয়া ওই চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলে ওই জানোয়ারটাকে। ঈশান উঠে গেল প্রিয়াসের কাছে। প্রিয়াসের শরীরে কিছু কিছু জায়গা থেকে রক্ত পড়ছে। অতিরিক্ত রড দিয়ে মারার ফলে প্রিয়াস নিজের শরীরে নাড়াতে পারছে না, ব্যথায় টুকরে উঠছে। ঈশানের সাথে তেমন জোরাজুরি করে পেরে উঠল না। ঈশান ইরার কথা অনুযায়ী প্রিয়াসকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলল। আদিল উঠে গেল প্রিয়াসের দিকে, চুলের মুঠি ধরে টেনে বলল। আরে কোথায়? প্রিয়াস যেন এক তাচ্ছিলের হাসি হেসেই বলল। আইরা না বলো, আমার রাত পড়ি, আমার রাত পড়ি আমার কাছেই থাকবে। আদিল রাগে কটমট করে বলল। তুই বেঁচে থাকবি কিনা সেটা নিয়ে ভাব। প্রিয়াস বাঁকা হেসে বলল। আমি বেঁচে থাকলে আমার রাত পড়িও বেঁচে থাকবে, আর আমি আমার করে রাখবো রাত পড়িকে। আদিলের যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, রাগে রাগান্বিত হয়ে ফুসফাস করতে লাগলো। প্রিয়াসের কথা যেন সহ্য হচ্ছে না, কিন্তু আয়রাকে কোথায় রেখেছে জানতে হবে। আর আদিল নরম গলায় বলল। তোর সাথে ফাসলামো করতে আমি এখানে আসি নাই। আমার বউ আমি পেয়ে গেছি, এখন আইরা কোথায় সেটা বল। আরে ভাই রিল্যাক্স, ওই যে বললাম আমার রাত পড়ি আমার সাথেই থাকবে, তোমরা আসতে পারো। এরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে। সে জানে প্রিয়াস ভালো লোক না, তাকে বোঝানো মানে বোকামি আর টাইম ওয়েস্ট। তাই ইরা বেডের পাশে ছোট টেবিলে রাখা কিছু যন্ত্রপাতি দিয়ে, যা দিয়ে মৃত মানুষের শরীর থেকে প্রয়োজনীয় পার্টগুলোকে আলাদা করে, ইরা সেখান থেকে একটা নতুন ব্লেড হাতে নিয়ে এগিয়ে আসলো প্রিয়াসের দিকে। ইরা প্রিয়াসের শার্টটাকে একটানে ছিঁড়ে ফেললো, তারপর ব্লেড হাতে নিয়ে পিঠের মাঝে কয়েকটা ব্লেড দিয়ে আঘাত করতে লাগলো। নতুন ব্লেড হওয়ায় শরীরের সাথে লাগার সাথে সাথে কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করলো। প্রিয়াসের কোনো প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছে তার শরীরে কোনো ব্যথাই লাগছে না। এরা অবাক হলো আর আঘাত করলো না। আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলো মদের বোতলটা নিয়ে আসলো। বোতলটা থেকে সব মদ ঢেলে দিল প্রিয়াসের পিঠে। সাথে সাথে প্রিয়াস চিৎকার করতে শুরু করলো।
মদের ঝাঁঝে কাটা জায়গায় পোড়ানো শুরু হয়ে গেল। প্রিয়াস চিৎকার করে ডাকছে আদিলকে। ভাই প্লিজ বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। ইরা যে বেশ সাহসী মেয়ে আদিল জানতো, কিন্তু আজকে যেন তারই একটা উদাহরণ স্বরূপ প্রমাণ পেয়ে গেল। ইরার চোখে মুখে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে বসেছে। পারুলের খুন আর বড় আপু আদ্রিতার ধর্ষণ সব যেন ঘটে যাওয়া এক সত্য ঘটনা। ইরা শব্দ করে হেসে ফেলল আর বলল, মৃত্যুর থেকেও কঠিন শাস্তি দেবো আমি তোকে, যেন তুই পরকালে গিয়েও আমায় ভুলতে না পারিস। আজ থেকে মরার জন্য দিন গুনতে থাক, জানোয়ার। কেন এমন করলা ভাই? এতগুলো মানুষের জীবন কেন নষ্ট করছো তুমি? আজকে তুমিও আমাদের মতোই স্বাধীন থাকতে, তোমারও একটা সুখের সংসার হতো, মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতে। কি করলা ভাই তুমি? আদিব নিশ্চুপ, তার প্রাণ যায় যায় অবস্থা। প্রিয়াসের জন্য এক বুক হাহাকার বিরাজ করছে। ছেলে মানুষ কাঁদে না, এটা কি সত্যি? তাহলে আজ কেন চোখ ঝরিয়ে পানি ঝরছে? আমার ছোটবেলা, আমার শৈশব বলতে আমি শুধু তাকে বুঝতাম। আমার জানটা বেরিয়ে গেলেও হয়তো এত কষ্ট হতো না। আদিল ধপাস করে মাটিতে বসে পড়ল। আদিবের কান্নাও যেন থামছে না। তারা তো সবাই কিছুক্ষণ পরেই চলে যাবে, কিন্তু থেকে যাবে প্রিয়াস। আদিব আর কোনো কথাই বলতে পারছে না, এই একটা কথা ছাড়া। ভাই কেন করলা তুমি এমন? প্রিয়াস যেন এক অদ্ভুত ঘোরের মাঝে ছিল। সে কি করলো? এতগুলো দিন কিসের জন্য দৌড়ালো? কে পেল এই জীবনে এই শূন্যতা ছাড়া? আদিলের ভালোবাসা যেন আজ গভীরভাবে ছুঁয়ে দিল প্রিয়াসের শক্ত পুরুষালী মস্তিষ্ক জুড়ে। ইরা আদিলকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে, যা দেখে রীতিমতো সবাই বেশ অবাক হয়ে গেল। ইরা সোজা টেনে খামচে ধরল আদিলের শার্ট, শক্ত গলায় মেজাজ হারিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ভালোবাসি। আদিব হালকা হেসে বলল, ভাই এই প্রথম দেখলাম থাপ্পড় মেরে কাউকে ভালোবাসা প্রকাশ করতে। ইরা কানে নিল না আদিবের কথা। ইরার আগে ফুসফাস করে বলল, মানুষ নাকি যাকে ভালোবাসে তাকে ঘৃণা করতে পারে না। বিশ্বাস করুন, আপনার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মেছে। আদিল মাথা নত করে আছে। সে জানে ইরা কি বলতে চাইছে। আদিল চুপ করে ইরার কথা শুনতে লাগলো। ইরা ঠুকরে কেঁদে উঠল। যে পাপ করে আর যে পাপ দেখে সে সমান পাপী। আপনিও তার ব্যতিক্রম নন। আপনিও পাপী। আমার নিষ্পাপ ভালোবাসা আমি আপনার মতো পাপীর হাতে তুলে দিতে পারি না। আদিল মাথা নত করে আছে। সে কিভাবে বুঝাবে তার বউকে? সে তো বারবার সুযোগ দিয়েছিল যেন প্রেয়াস ঠিক হয়ে যায়। ওর ভালোর জন্যই পাঠিয়ে দিয়েছিল ইউএসএ। সেখান থেকেও ঠিক হয়নি। ভালোবাসলে মানুষ একবার দুবার, বারবার নয় হাজারবারও ভুল ক্ষমা করার ক্ষমতা রাখে। ইরার চোখের পানি আদিল মুছে দিতে দিতেই বলল, আমি পাপী, আমি খারাপ পাপিষ্ট, আমাকে মেরে দাও, তাহলে যদি আমি একটু শান্তি পাই। ইরা তার ছেলের হাসি এসে ফেলল। এতটা বোকা ভাববেন না আমায়। আদিল অবাক হয়ে বলল, মানে? মৃত্যু সে তো খুবই সহজ জিনিস। মেরে দিলাম, মরে গেলেন, কাহিনী শেষ। আমি আপনাকে জীবন্ত মৃত্যু মঞ্জুর করলাম আদিল সাহেব। আপনি একটু একটু করে মৃত্যুর স্বাদ পেতে থাকবেন সারা জীবন। তোর থেকে দূরে থাকা আর মৃত্যুবরণ করা দুইটাই এক। আমাকে প্লিজ দূরে ঠেলে দিস না, শান্তি দে, নয়তো মেরে দে। সারা জীবন জীবন্ত মৃত হয়ে আমি বাঁচতে চাই না। ইরা হাসলো, ভীষণ হাসলো। সবটাই নাটক মনে হলো। এতদিন প্রিয়াসের নাটক দেখেছে, এখন থেকে আদিলের নাটক দেখবে। এরা কি আজও প্রেম ভালোবাসা কিছু বোঝে? এরা তো পারে মানুষের মন নিয়ে খেলতে। ইরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে। প্রিয়াস মুখ চেপে ধরে বলল, আয়রা কোথায়? প্রিয়াসের সেই এক কথা, রাত পড়ি আমার, ও আমার সাথে থাকবে। ইরা রেগে গেল, এগিয়ে গিয়ে আরেক বোতল মদ নিয়ে আসলো, এনে প্রিয়াসের মুখ চেপে বোতল ঢুকিয়ে দিয়ে বলল, বল আয়রা কোথায়, নয়তো তোর এই সুন্দর চেহারাটা আমি নষ্ট করে ফেলবো। প্রিয়াস চুপ করে কিছু বলছে না। তাই দেখে ইরা আরেকটা ছুরি নিয়ে আসলো, বেডের ওপর থেকে এনে প্রিয়াসের বাঁধা এক আঙুল কেটে ফেলে দিল। প্রিয়াস ব্যথায় ঠুকরে উঠে চিৎকার করতে লাগলো। ইরা শুনল না, আর না বোঝার চেষ্টা করলো প্রিয়াসের যন্ত্রণা। প্রিয়াসের গালে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো আর বলল, আমি আর একবার জিজ্ঞেস করব, যদি না বলিস তোর যে অবস্থা করব আমি, তুই নিজেকে দেখলে ভয়ে মরে যেতে চাইবি।
প্রিয়াসের গাল থেকে রক্ত পড়তে শুরু করেছে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে, রক্তে পুরো মুখ ছড়াছড়ি। ইরা একটা চেয়ার টেনে সামনে এসে বসলো পায়ের উপর পা তুলে, আর কিঞ্চিত হেসে বলল, জীবনে মেয়ে দেখেছিস হয়তো অনেক, কিন্তু আমার মতো একটাও দেখিসনি। আপু হয়তো সুযোগ পাচ্ছিল না তোকে মারার, নয়তো আমার আপু ছেড়ে দেওয়ার মতো মানুষ ছিল না। জীবনে অনেক পাপ করেছিস, হিসেবের খাতাটা এবার মিলিয়ে নে, সব পরিপূর্ণ হয়ে যাবে। ইরা উঠে গেল চেয়ার থেকে। তার মনে হচ্ছে আয়রা এইখানেই কোথাও আছে, তাই নিজের ফোনের ফ্ল্যাশ অন করে এগোতে লাগলো সামনের দিকে। সামনে সেই রহস্যময় দরজা। ইরা পিট পায়ে এগোলো দরজার দিকে। কিছুটা দূরে পেছনে আদিব ঈশানের থেকে বেশ দূরত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। ইরা এই ঘরের সব রহস্য ভেদ করে তবেই ফিরবে। ঈশানের পেছন পেছন গেল আদিব। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরা। আশেপাশে লাইটের সুইচ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কিছু সময় পর পেয়েও গেল। সুইচ অন করার সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সামনে যা দেখলো রীতিমতো তো তা দেখে অবাক হলো। পুরো ঘরে শয়ে শয়ে মেয়ে, সবার হাত পা বাঁধা। কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে আছে। হাতে গোনা দু একটা মেয়ে শ্যামবর্ণের, আর বাকিগুলো সব ধপধপে ফর্সা। এতগুলো মেয়েকে দিয়ে কি করবে এরা? সবাই অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে ইরার দিকে। ইরার চোখ আয়রাকে খুঁজতে লাগলো। কি আশ্চর্য, আয়রা তো এখানেও নেই এই এতগুলো মেয়ের মাঝে। এই মেয়েগুলোকে কি করবে বুঝতে পারছে না ইরা। ইরা বেশ সময় নিয়ে সবার হাতের মুখের বাঁধন খুলে দিল। তারপর ঈশান আর আদিব সব মেয়েকে এক এক করে বাড়ির বাইরে বের করে নিল। এরা ঘরে ছোট্ট একটা ঘর লক্ষ্য করে ভেতরে প্রবেশ করলো। বেশ ছোট রুম দেখে মনে হয় না ভেতরে কেউ আছে, তাও এরা ভেতরে প্রবেশ করলো। কি আশ্চর্য, এই ঘরটা অন্ধকার নয়, একদম আলোকিত, পরিপাটি করে গোছানো। ছোট্ট একটা বেড, যেখানে আয়রা শুয়ে আছে। এরা এগিয়ে গেল আয়রার কাছে, গিয়ে ডাকলো বেশ কয়েকবার। আয়রার কোনো সাড়া শব্দ নেই। এরা পাশেই এক জগ ছিল, সেখান থেকে অল্প পানি আয়রার মুখে ছিটিয়ে দিল। তবু আয়রার হুঁশ ফিরল না। এরা ডাকলো ঈশানকে। ভাইয়া, এরার এক ভাইয়া ডাক পৌঁছে যায় ঈশানের কানে। ঈশান ছুটে আসে বোনের দিকে, যদি আবার কোনো বিপদ হয়। তাই ঈশান ইরাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বোন বল। আয়রাকে তুলো, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো। ঈশান এগিয়ে গেল আয়রার কাছে। আয়রাকে কোলে তুলে নিয়ে সোজা চলে গেল গাড়িতে। আদিল চোখ ভরা জল নিয়ে তাকিয়ে রইল প্রিয়াসের দিকে। বেশ মায়া হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। ইরা প্রিয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পাপে জয়, পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়, আজকে তোমার কালকে আমার। এরা এক উজ্জ্বল হাসি মাখা মুখ নিয়ে বেরিয়ে যায়। সাথে এক এক করে সবাই উঠে চলে আসলো গুপ্ত ঘর থেকে। শুধু থেকে গেল প্রিয়াস অন্ধকার এক পরিত্যক্ত ঘরে। রিফাত পুলিশ নিয়ে চলে এসেছিল সময় মতন। মেয়েগুলোকে আর ডক্টরগুলোকে পুলিশের কাছে দেয়া হয়েছে। মেয়েগুলোকে তারাই পৌঁছে দিয়ে আসবে বাড়িতে, আর লোকগুলোর কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। রাত 2টা। শিকদার মহলের প্রত্যেকটা লোক জেগে আছে। তারা রুমের ভেতরেই পায়চারি করছে। ইরার জন্য টেনশন করছে। আশরাফ শিকদার ছেলের নম্বরে কয়েকবার কল দিয়েছিলেন, কিন্তু কেউ কল রিসিভ করেনি। তাদের কি অবস্থা, কোথায় আছে, কেমন আছে, কেউ বুঝতে পারছে না। আশরাফ শিকদারের হার্টের সমস্যা আছে। অতিরিক্ত টেনশনে তার শরীরে বেশ অনেকটাই প্রভাব ফেলবে। অহনা শিকদার কলিকে উদ্দেশ্য করেই বলল, ডয়েট থেকে তোমার বড় আব্বুর ওষুধ নিয়ে আসো কলি। কলি এক দৌড়ে ছুটে চলে গেল ওষুধ আনতে। অহনা শিকদার বেশ শান্ত গলায় বললেন আশরাফ শিকদারকে, অতিরিক্ত টেনশন করো না, সব ঠিক আছে। প্রায় 30 মিনিট পর ঈশান আয়রাকে কোলে করে নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। আয়রাকে দেখে সোনালী তালুকদার দৌড়ে গেলেন মেয়ের কাছে। ঈশান সোফায় শুয়ে দিল আয়রাকে। মেয়েকে জাপটে ধরে কান্না করতে শুরু করলো সোনালী তালুকদার। অহনা শিকদার এগিয়ে গেলেন ইরার দিকে, রাগী গম্ভীর গলায় বলেন, বাড়ির বাইরে যাওয়ার পারমিশন কে দিয়েছিল তোমাকে? তুমি একবার ভেবে দেখেছো? তোমার সেফটির জন্য আমরা আমেরিকায় থেকে চলে এসেছিলাম, আর তুমি কিনা কাউকে না বলে বাড়ি বাহিরে গেছো।
ইরার কোনো উত্তর নেই, মাথা নত করে রেখেছে, কি বলবে বুঝতে পারছে না। তাই দেখে আশরাফ শিকদার অহনা শিকদারের দিকে তাকিয়ে ইশারা করে বললেন চুপ করতে। সাথে সাথে অহনা শিকদার চুপ হয়ে গেল। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল, তুমি ইরাকে রুমে নিয়ে ঘরে যাও।